প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন যে 3 সপ্তাহের কম ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও চীন সফর করেছেন, আর আজ চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনও করেছেন। সফরে বাংলাদেশের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ কী এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক টানাপোড়েনে বাংলাদেশের অবস্থান কী হচ্ছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এছাড়া আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়, তার ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। এমন একটি সময়ে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর 4 মাসও বাকি নেই। আগামী 5 নভেম্বর ভোট গ্রহণ হবে। 2020 সালের মতো এবারও ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়েও আমরা কথা বলবো। আর আমাদের স্টুডিওতে 2 জন অতিথি রয়েছেন এসব বিষয়ে কথা বলার জন্য। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন মেজর জেনারেল শাহিদুল হক, অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সোহরাব হাসান, আপনি সাংবাদিক, আপনাকে দিয়ে আলোচনা আগে শুরু করি। এই যে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা, এই হামলা, বোমা মারা, এগুলো এই তৃতীয় বিশ্বের অনুন্নত বা এরকম দেশে আমরা দেখি, কিন্তু একটা রাজনৈতিক একটা সভ্য দেশ, উন্নত দেশ, সেখানে একটা রাজনৈতিক সমাবেশে সাবেক প্রেসিডেন্টের উপর গুলির ঘটনা কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা ঠিক যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেশি হয় এবং সেটা পরিকল্পিত ক্ষমতা দখল বা ক্ষমতা রদবদল করার জন্যই, অর্থাৎ ক্ষমতাচ্যুত করা এটি। এবং যুক্তরাষ্ট্রের আগে একজন রাষ্ট্রপতিকে তো হত্যাই করা হয়েছে, রিগানের উপর হামলা হয়েছে, ওবামার উপর হামলা হয়েছে। সুতরাং এটি নতুন নয়। এখন যুক্তরাষ্ট্রে যেটি এখনও যার পরিচয়, এবং সেখানেও দেখা গেল একটি যে সন্দেহভাজন তাকে মেরে ফেলা হয়েছে। আর সুতরাং এটি একটি সন্দেহ, এটি একটি আরেকটি সন্দেহ জাগাবে যে তাহলে সত্য বের হবে কি না। এরকম ঘটনা ঘটেছিল পাকিস্তানে 1951 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে হত্যা করা হয়। আকবর নামে একজন, তিনি আফগান যুবক, তিনি পরিকল্পিতভাবেই তাকে আফগানিস্তান থেকে পাকিস্তানে নিয়ে আসা হয়েছিল। তার পিছনে সিআইএর যোগসাজশ আছে বলে এটি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় বেরিয়ে এসেছে। এবং পরে সঙ্গে সঙ্গে কিন্তু আকবরকে মেরে ফেলা হয়। যে কারণে এখানে পাকিস্তানি চক্রের কেউ ছিল কি না, সামরিক বেসামরিক, এবং পরবর্তীকালে জানেন যে পাকিস্তানের রাজনীতি পাল্টে গেল। এখন যুক্তরাষ্ট্রের রাজনীতি পাল্টাবে না, বরং এই ঘটনা ট্রাম্পের পক্ষে জনমত তৈরি করতে সহায়তা হবে। কারণ এবার নির্বাচনটা এমন সময় হচ্ছে, মধ্যপ্রাচ্য এবং অন্য মধ্যপ্রাচ্য, ইউক্রেন ইত্যাদির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যারা ক্ষমতায়, বিশেষ করে বাইডেন বেশ চাপে আছে এবং এক ধরনের জনপ্রিয়তা হারিয়েছেন, এবং বিতর্কেও তো আমরা দেখলাম যে তার পারফরমেন্স খুবই খারাপ। সেক্ষেত্রে কিন্তু এই যুক্তরাষ্ট্রে সেখানে যে একটা আইনের শাসন আছে, তার একটা আইনের শাসন এবং গণতান্ত্রিক সংস্কৃতি, দুটি বিষয়। এক হচ্ছে আইনের শাসন হচ্ছে যে যারা দায়িত্বে ছিলেন নিরাপত্তার, তারা তাৎক্ষণিকভাবে সে নিরাপত্তা দিয়েছেন। এবং ট্রাম্প কিন্তু এটা বলেনি যে যেহেতু প্রশাসন ডেমোক্রেটিক পার্টির, ডেমোক্রেটিক সরকারের, সুতরাং তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা তারা দায়িত্ব পালন করেনি। তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন, তার কন্যাও তাদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে বাইডেনও কিন্তু তার অবকাশে ছিলেন, যেখান থেকে তার বা নিজস্ব বাড়িতে ওয়াশিংটন চলে এসেছেন। এই যে মানে রাষ্ট্র তো অনেকগুলো প্রতিষ্ঠানের উপর চলে, তাই প্রাতিষ্ঠানিক যে শক্তি সেটি কিন্তু যুক্তরাষ্ট্রে আছে বলেই আপনি এর আগেও কৃষ্ণাঙ্গ যুবককে কীভাবে হত্যা করলেন এক পুলিশ কর্মকর্তা, তার কিন্তু বিচার হলো। এমনকি ট্রাম্প নিজেও কিন্তু অভিযুক্ত এখন পর্যন্ত
যে তার বিরুদ্ধে নানা মামলা আছে, এমনকি ওই তার মানে আপনি বলছেন যে নির্বাচনের সমাবেশে গুলির ঘটনা ঘটলেও যে সেখানে যে গণতান্ত্রিক যে সংস্কৃতি বা প্রশাসনের যে ভূমিকা বা কোনো একটা ঘটনা ঘটলেই সরকারি দল বা বিরোধী দলকে দায়ী করা এটা নাই, এবং এ কারণে নির্বাচনী রাজনীতিতে এটা খুব প্রভাব পড়বে না। আপনার কাছে আবার আসবো আমি, মেজর জেনারেল শাহিদুল হক, এই যে হামলার ঘটনা ঘটেছে তাদের বিল্ডিং এর মানে ছাদ থেকে গুলি করেছে, আপনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, এখানে সিক্রেট সার্ভিসের নিয়েও সমালোচনা হচ্ছে যে এখানে এই অনেকজন উইটনেস বলেছেন যে পুলিশকে তারা ইনফর্ম করেছিল যে গানম্যান আছে ছাদে, তারপরও ওখানে তো একটা সাবেক রাষ্ট্রপতি যখন যান সিকিউরিটির ব্যবস্থা থাকে এখানে, এবং সে কিন্তু খুব যে দূরে ছিল তাও কিন্তু না, এবং এই যেমন সাংবাদিক সারাফ হাসান বললেন যে মেরে ফেলা, সেটা বিষয়টা হলো যখন কেউ হামলা করছে গুলি করছে সিক্রেট সার্ভিস তো আমি সাধারণভাবে বুঝি যে তাকে তো গুলি করবেই, তো আপনি এভাবে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমি ধন্যবাদ প্রশ্নের জন্য। সর্বপ্রথম আমি বলবো কি সিক্রেট সার্ভিস ওদের কিন্তু কতগুলি ওরা আগে রেকি করার পরে কিছু ভ্যান্টেজ পয়েন্ট করে থাকে, বাট যেই জায়গায় ছিল ওই জায়গা কিন্তু সিক্রেট সার্ভিসেসদের কিন্তু নজরে ছিল, বাট ও যে কোন সময় উঠলো এবং কোন সময় করে, এবং অনেকে কিন্তু দেখবেন ভিডিও সার্ফেস করেছে কে বলছে কি ওখানে ওই যে হি ইজ ফায়ারিং, বাট এখন ওঠার পরে হয় কি পরবর্তী যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট। সে ফায়ার করার 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এরা ফায়ার করেছে, ফায়ার ব্যাক, অ্যান্ড হি ওয়াজ কিল্ড। এবং এখানে কিন্তু ডিস্টেন্স কিন্তু নট লেস দেন এ কিলো, মানে 1000 মিটারের কম না, কিন্তু অনেক ডিস্টেন্স কিন্তু এটা বিটুইন দ্য স্নাইপার অ্যান্ড দ্য যে নাকি মারা গেছে, যাকে মেরে ফেলা হয়েছে। জি, তো ওই তো ডিস্টেন্সটা কিন্তু কম না। তো এখানে আমি বলবো কি কুইক রিয়াকশন যেটা হয়েছে দ্যাট ইজ কোনো ডাউট নাই। এটা পরবর্তীতে ওকে যে এভাকুয়েট বা এক্সট্রিকেশন যেটা বলে, ওরা এক্সট্রিকেট করে ওরা নিরাপদ স্থানে নিয়ে গেছে, তারপরে বাকি যা করার SOP অনুযায়ী করছে ওখানে। বাট ওখানে মারা গেছে কিন্তু 2 জন এই পর্যন্ত, একজন তো যে অ্যাকিউজড, আরেকজন হলো ওনার এখনও পরিচয় পাওয়া যায় নাই এরা। এবং ওখানে যে ডক্টর ছিল একজন, মানে ওয়ান অফ দ্য অডিয়েন্সের মধ্যে ডক্টর ছিল, ওরাই কিন্তু ওটা বলে হি ট্রিটেড হিম, পরবর্তীতে দেখা গেল হি অলসো ডাইড। তো এখানে সিক্রেট সার্ভিসে আমি মনে করি যেটা নাকি ওদের ইনার কর্ডন ঠিক ছিল, আউটার কর্ডনের ঠিক ছিল, এখন এটা একটা ফাঁকে বেরিয়ে চলে আসছে। বাট যে রিয়াকশন করেছে দ্যাটস এ ভেরি, আমি বলবো ইমপ্রেসিভ, উইদিন 2 সেকেন্ডস দে ফায়ার্ড ব্যাক আর কি। জি, আমরা একটু আমাদের দেশের প্রসঙ্গে চলে আসি। প্রধানমন্ত্রী সফর, সারাফ হাসান প্রধানমন্ত্রী চীন সফর করে এসেছেন, তিনি সংবাদ সম্মেলনও করেছেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে আপনাকে জানতে চাই প্রধানমন্ত্রী চীনের সফর কেমন হয়েছে? বাংলাদেশের পত্রপত্রিকায় অনেক প্রত্যাশার কথা বলা হয়েছিল, সেটা কি পূরণ হলো বলে মনে হয় আপনার? প্রধানমন্ত্রীর সফর যেহেতু রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধান এবং প্রতিপক্ষ যে দেশ, সেই দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে যেহেতু বৈঠক সর্বোচ্চ পর্যায়ে, সেখানে একটা প্রত্যাশা থাকে। আর বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল একটি দেশ, যেখানে আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক নানা সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, সেক্ষেত্রে প্রত্যাশাটা বেশিই ছিল। বিশেষ করে চীন অর্থনৈতিক সহায়তা আমাদের দিয়ে থাকে, বিভিন্ন প্রকল্পে দিয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা খুব সুবিধা করতে পারবো না, কারণ চীনে রপ্তানি করার মতো পণ্য আমাদের খুব বেশি নেই। যদিও তারা বোধহয় 97 না 98% পণ্যের শুল্কমুক্ত ঘোষণা করেছে, কিন্তু আগে তো পণ্য নিতে হবে। বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনা বিনিয়োগ। তারা তো অন্য দেশে যৌথ বিনিয়োগ করে, সেখানে আমাদের ব্যবসায়ীরা চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কী ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে পারে। দেখুন, বাংলাদেশ কেন, এই সারা বিশ্বেই চীনা পণ্যের এত প্রসার। যেখানে যাবেন, সেটি ইউরোপ যান, আপনি যুক্তরাষ্ট্র যান অথবা ল্যাটিন আমেরিকা, সব জায়গায় চীনা পণ্য, এবং আমাদের দেশে তো আছেই। তো এই পণ্য যদি
এখানে তারাই উৎপাদন করে, তারা যদি তাদের অংশীদারিত্ব উৎপাদন হয় তাহলে আমাদের এখানে শ্রমিকদের কর্মসংস্থান হয় এবং আমাদের এখানে শিল্প মানে উন্নয়ন হয়। এখন সেটি আমরা কিন্তু এর আগে কিন্তু এই বিষয়টি, বিনিয়োগের বিষয়টি খুব জোর দেওয়া হয়নি। এখন এই বিনিয়োগটা এমন, এটা যে আজকে বললেই কালকে হয়ে যাবে না। বাণিজ্যের ক্ষেত্রে হয়, শিপমেন্ট কী বলে হলেই নির্দিষ্ট সময় পর পণ্য চলে আসবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা সুবিধা, ঋণের ক্ষেত্রেও সুবিধা, যে কোনো রাষ্ট্র চাইলেই। তা বিনিয়োগটা খুব জরুরি। আমরা তো এই সরকার আসার এর আগে যত সরকারই আছে যে সবাই কিন্তু বিদেশি বিনিয়োগ আহ্বান করছে, বিদেশি বিনিয়োগ চেয়েছে। এই সরকার এসে 100 অর্থনৈতিক জোন করার কথা বলেছে, চীনের জন্য আলাদা অঞ্চল করার কথা বলেছে। সেক্ষেত্রে এটা কতটা আনতে পারে। আর যে বিষয়টি ছিল যে এই মুহূর্তে আমাদের বাজেট ঘাটতি মেটানোর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই কারণে, যদি আমরা বাইরের সাহায্য খুব পাচ্ছি না, তাহলে দেশীয় উৎস থেকে নিতে হবে, ব্যাংকিং খাত থেকে। তো ব্যাংকিং খাত থেকে নিলে বেসরকারি যে বিনিয়োগকারীরা, বেসরকারি যে শিল্প উদ্যোক্তারা, তারা বঞ্চিত হবেন। কারণ শিল্প তো চলে সেক্ষেত্রে আমরা চীন থেকে কি পেলাম, কি মনে হয়? চীন থেকে পেলাম ওই যে এই সাবেক রাষ্ট্রদূত বলেছেন যে 100 কোটি ইউয়ান, এটা কম কথা নয়, মানে 1600 কোটি টাকা। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল তো অনেক বেশি। আর একটা হচ্ছে যে চীনে প্রধানমন্ত্রী চীন সফরের আগেই ভারত সফর এটা নিয়ে আমি মনে হয় যে ভারতের প্রসঙ্গে আসবো। মেজর জেনারেল শাহিদুল হক, আপনার কাছেও একই ধরনের প্রশ্ন যে সাধারণভাবে যখন সরকার প্রধান একটি দেশে যান, সেই দেশের সরকার প্রধানের সাথে কথা হয় এবং যেহেতু পারস্পরিক সহযোগিতার বিষয় থাকে, বিশেষ করে অর্থনৈতিক সাহায্যের প্রসঙ্গ থাকে, যখন আসলে অর্থনৈতিক চাপের মধ্যে থাকে, মানুষের এবং দেশের একটা প্রত্যাশা জাগ্রত হয়। তো আপনার দৃষ্টিতে কতটা প্রত্যাশা আমাদের পূরণ হলো, বা সফরটা কেমন হলো সামগ্রিকভাবে? আমি জিনিসটাকে অ্যাকচুয়ালি বিগার পিকচারের মধ্যে দেখতে চাচ্ছি। যেমন ধরেন ভারত আলাদা এবং চায়না আলাদা, এভাবে আমি দেখতে চাচ্ছি না। বিকজ এটা এখানে আমাকে দেখতে হবে কি প্রধানমন্ত্রী এবার পাওয়ারে এসে পরবর্তীতে ওনার প্রথম সফরগুলি কিন্তু উনি করেছেন ভারত এবং চায়না, যেটা ডিসাইড করেছেন অফিসিয়াল যেটা। এখন এখানের মধ্যে যেই আমাদের এখানে যেগুলি হাইপ তৈরি করছিল, প্লাস আমরা যেখানে অন্য জায়গা থেকে যে নিউজগুলি পাচ্ছিলাম, এগুলি অ্যাকচুয়ালি টোটালি কন্ট্রাডিক্টরি। যেমন চায়না থেকে আমরা প্রথমে শুনেছিলাম $7 বিলিয়ন পাবো, তারপরে শুনেছি $5 বিলিয়ন পাবো, তারপরে ইভেন এক জায়গায় আছে কি উই আর গোয়িং টু, মানে আমরা নেগোশিয়েট করতে যাচ্ছি $20 বিলিয়ন পর্যন্ত। তো এটা অ্যাকচুয়ালি, বাট যখন নাকি ওনাদের একজন সিসিসিপির একজন ঊর্ধ্বতন পাওয়ারফুল একজন ব্যক্তি আসলেন, উনি যখন নাকি প্রেস কনফারেন্সে বা ওনারা যেগুলো বললেন, উনি কিন্তু ডাইরেক্ট কোথায় কিন্তু এটা বলেন নাই, নাম্বার 1। নাম্বার 2, ইভেন চাইনিজ অ্যাম্বাসাডার টু ঢাকা যিনি, ওনারও যদি আপনি বলেন, উনি দেখবেন স্পেশালি ওই একটা ভেরি হার্ড হিটিং ছিল। উনি বলেছেন তিস্তা তোমাদের, টাকা তোমাদের, পানি তোমাদেরকে ডিসিশনটা নিতে হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলি সাইন কিন্তু ছিল কে হাউ ইট ইজ গোয়িং টু গো। তার উপরে এর উপরে হয়েছে কি আমাদের কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিরা কিছু ভেরি মানে কী বলবো, ভেরি অবজেকশনেবল কথা বলেছেন। কি একজন হলো রাজনীতি বন্ধু, আরেকজন হলো ইকোনমিক বন্ধু। এটা হলো একটা ভেরি, তারপর আবার ইয়েটা বা ওখান থেকে বলছে কি আমরা মানে ঢাকা মানে দিল্লি থেকে পারমিশন নিয়ে আমরা কোনো যাচ্ছি চায়নাতে, কোনো অবজেকশন না। আপনি শুনলে অবাক হবেন, গ্লোবাল টাইমস যেটা নাকি এটা হলো সিসিসিপির মানে চাইনিজ কমিউনিস্ট পার্টির স্পোক্স মানে মাউথপিস যেটা, ওখানে কিন্তু উবায়দুল কাদের সাহেবের ওই ওয়ার্ডটা কিন্তু উনি লিখেছে কি আমাদেরকে উবায়দুল কাদের সাহেব বলেছে কি আমরা হলাম ইকোনমিক বন্ধু, আর ওখানে হলো রাজনীতি বন্ধু। এই ধরনের এগুলি কিন্তু দে হ্যাভ রেজিস্টার্ড ইন দ্যাট আর্টিকেল, দ্যাট ইজ অফিসিয়াল ইয়েটা। এবং আরও কিছু ওখানে আর্টিকেলটাতে ভেরি নট প্যালেটেবল। এটা হলো 10 তারিখে, যেদিন প্রাইম মিনিস্টারের শেষ দিন, সেদিনই কিন্তু এই পাবলিশ হয়েছে এই ইয়েটা। তো ওখান থেকে আমি বললাম কি আমি যদি ইয়েটা করে দেখি, প্রত্যাশাটা প্লাস
পরবর্তীতে বেশ ঘাটা করে যেটা বলা হয়েছে কি আমাদের যেটা নাকি ট্রানজিট দেওয়া হবে উপরের দিকে যেগুলো নাকি বাইপাসিং চিকেন নেক, এবং এটাতে কিন্তু ইন্ডিয়ান আপনি দেখবেন ম্যাক্সিমাম নিউজ পেপারে কিন্তু বড় বড় হেডলাইন অ্যানালিসিস, আমাদের দেশেও কিন্তু একই হয়েছে। এবং ওখানে কিন্তু এবং চাইনিজদের যে চিকেন নেককে বাইপাস করে অন্য কোনো দেশের উপর দিয়ে যদি কোনো কমিউনিকেশন যায়, দ্যাট মিনস ইট উইল বি এগেনস্ট দেয়ার ইন্টারেস্ট। এটা এই কনসার্নটা কিন্তু চাইনিজদের কিন্তু এই এখনকার সময় না, এটা আমি আমার যতটুকু ট্র্যাক রেখেছি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পর থেকে, ইভেন 1965-এ পাকিস্তানের একটা কমান্ডো কোম্পানি ছিল রংপুরে, পঞ্চগড়ে ছিল একটা কোম্পানি। মানে এই যে শিলিগুড়ি করিডোরটা, এটা কিন্তু চাইনিজরা অলওয়েজ দে আর কনসার্ন। ওখানে আমরা মানে আমি বলবো টোটাল মানে ওই নর্থের দিকেই হলো 3টা মেজর ট্রানজিট রুট, এবং ওখানে যদি আপনি দেখেন আমার কোনো যাত্রী যাবে না, আমার কোনো ট্রেন যাবে না, এবং তাহলে দ্যাট ইজ দ্য অনলি হলোকে ওখান থেকে লজিস্টিক। এবং আপনি যদি যে জায়গা থেকে অরিজিন হয়েছে, যে জায়গায় এন্ড হয়েছে, আপনি জাস্ট ম্যাপে দেখলে বুঝবেন কি হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস এটা কিন্তু চাইনিজ দে হ্যাভ নোটিসড, এবং ওদের কিছু আপনি অ্যানালিস্টদের কাছেও দেখবেন ওরা দে হ্যাভ এটা কিন্তু ওরা বলেছে কয়েকবার, স্পেশালি গ্লোবাল টাইমসে। তো ওখানে কিন্তু নোটের পরে কিন্তু ওরা বোঝাই যাচ্ছিল কে হাউ ইটস গোয়িং টু গো। জি, আমি আপনার কাছে আবার আসবো এই চিকেন নেকের বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার হতে চাই। সোহরাব হাসান, আপনার কাছে যেটা জানতে চাই আরেকটু, সেটা হলো যে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অর্থনৈতিক বিষয়টা বারবার আসছে, আপনিও বলতেছিলেন যে চীনা বিনিয়োগ, বা এখন আমাদের এখানেও কিন্তু চায়না যারা কথা বলেছেন যেখানে আসছে, তারা বাজেট সহায়তার কথা বলেছেন, তারা রিজার্ভ সহায়তার কথা বলেছেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা প্রতিফলন হলো না। এটার কি আসলে ভূরাজনৈতিক বিষয়গুলো আছে কিনা, যেটা অনেকটা মেজর জেনারেল শাহিদুল হক না, তা তো আছেই। শাহিদুল ভাই যেভাবে বললেন যে ভূ রাজনৈতিক সুবিধা কিন্তু এই সরকার, শেখ হাসিনার সরকার গত 15 বছর ভূ রাজনৈতিক সুবিধা পেয়েছে, অর্থাৎ বাংলাদেশ সুবিধাটা পেয়েছে। কারণ চীন ভারতের দ্বন্দ্ব থেকে আমরা, বা চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব থেকে আমরা সুবিধা নিয়েছি। এমনকি চীন জাপানের মধ্যে যে দ্বন্দ্ব আছে তার থেকেও এই 4টি দেশের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক গত 15 বছরে খারাপ হয়নি, অন্তত এই নির্বাচনের আগ পর্যন্ত। যে বিষয়টা হচ্ছে যে, এবং যেটি বঙ্গবন্ধুর নীতির কথা বলা হয় যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এখন বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ, যেটি শাহিদুল ভাই বললেন, বা কোনো নেতার বক্তব্য বিবৃতি, যদি এটি প্রতীয়মান হয় যে আমরা কোনো পক্ষে গিয়েছি, আমরা একজনের বন্ধুত্ব একরকম চাই, আরেকজনের বন্ধুত্ব অন্যরকম চাই, তখন কিন্তু এই যে দেশগুলো, এবং বিশেষ করে এটা তো ঠিক যে আমাদের মন্ত্রীরাও বলেছেন, রাজনীতিকরা তো বলেছেন, কূটনীতিকরাও বলেছেন যে আমাদের যে প্রয়োজন, অর্থনৈতিক যে প্রয়োজন, সেটি ভারত তার যোগান দেওয়ার সামর্থ্য নেই, চীনেরই আছে। তাই সেক্ষেত্রে চীনের উপর আমাদের নির্ভরশীলতা বেশি, এটা মানতে হবে। আর অনেকগুলো ব্যাপার আছে, যেমন এখানে ধরেন যখন আমরা চীনা সাবমেরিন কিনলাম, তখন ভারতের প্রতিক্রিয়াটা কিন্তু বেশ প্রবল ছিল, এবং তাদের প্রতিনিধি সে এখানে সম্ভবত নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, জি, ওই যে অজিত দোভাল, অজিত দোভাল আসছিলেন। তো সুতরাং এটা হয়। এখন আমরা এটা আরেকটা হচ্ছে, আমরা দর কষাকষিতে খুব ভালো করি না, এটা আমাদের কূটনৈতিক পেশাগত দক্ষতার অভাব। এটা যে সবসময় রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে তা না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা তো ছোট দেশ মানে আয়তনের কথা না, অর্থনৈতিকভাবে দুর্বল। সুতরাং আমরা যে লেনদেনের ক্ষেত্রে আমরা দেব আর নেব, মেলাবো মিলিবে, তো এটা সব ক্ষেত্রে আমরা করতে পারি না। তো আমরা ভারতের ক্ষেত্রে করার কথা, কারণ ভারত অনেক বিষয়ে, ভারত আমাদের উপর, আমরা যেমন ভারতের উপর নির্ভরশীল, কিছু বিষয়ে তো ভারতও নির্ভরশীল। যেমন ভারতের নিরাপত্তা, যেটা আমরা প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে আমরা যে দিয়েছি সেটি ভারত চিরদিন মনে রাখবে। এর অর্থ এটা নয় যে একটি প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সবসময় বৈরিতা জিয়ে রাখবো, যেটি বিএনপি সরকারের আমলে ভারতের সাথে সম্পর্কের যে মারাত্মক অবনতি হয়েছে, সেটা একটা কারণ। আর আমাদের রাজনৈতিক নেতৃত্বের যে কি বলবো, যে চিন্তাভাবনা না থাকা,
পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে সরকারি দল বিরোধী দল কোনো না কোনো ক্ষেত্রে, অন্তত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একমত হয় না, অথবা একটা বৃহত্তর পরিসরে একমত হবেই। যে এখন কেউ যদি বলে যে দেশ বিক্রি করে দিয়েছে আর কেউ দেশ উদ্ধার করছে, এই বিতর্কের সুযোগ তো মানে অন্য দেশ নেবেই। তা সুতরাং এক ধরনের আমি মনে করি যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের, যেটা শাহিদুল ভাই বললেন, এবং কূটনীতিকদেরও তাদের সক্ষমতা এবং তাদের কর্মক্ষেত্রে বা প্রতিদিনের এই যে এটা দরকার, তাদের দক্ষতা বাড়ানো দরকার। এবং ভাবা উচিত যে বাংলাদেশকে যখন তারা প্রতিনিধিত্ব করে তখন কিন্তু আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করে না, দলকে দেশকে প্রতিনিধিত্ব করে। সুতরাং দেশ ক্ষতিগ্রস্ত হলে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মেজর জেনারেল শাহিদুল হক, আপনি বলছিলেন যে ভারতকে আলাদা বা ভারত বা চীনের সাথে বাংলাদেশ সম্পর্কে সামগ্রিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে যখন ভারতের সাথে সম্পর্ক বা বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক, এই সম্পর্কের যখন বিষয় আসে তখন কিন্তু একটা ভারসাম্যের প্রসঙ্গ আসে। তার কারণ যে ভারতের সাথে চীনের যে সম্পর্ক, সেখানে কিছু টানাপোড়েনের বিষয়টা আছে। এই যে ভারসাম্যের বিষয় করতে যে আমাদের রাজনৈতিক বন্ধু বা অর্থনৈতিক বন্ধু এই প্রসঙ্গগুলো বলা বা ভারসাম্য রাখার চেষ্টা করা, এই জায়গায় আসলে কি দেখেন, মানে এখানে চ্যালেঞ্জগুলো কি এবং আমরা কোথাও ভুল করছি কিনা? আমার সবচেয়ে প্রথমে বলবো কি আই এম রিয়েলি অ্যাফ্রেড দ্যাট আমরা চায়না এবং ভারতের যে যে বৈরিতা, এটার মধ্যে না এন্ট্যাঙ্গেলমেন্ট হয়ে যায়, এবং এখানে হওয়ার অনেক পসিবিলিটি আছে। এই যে আমাদের যে ট্রানজিট বা এই যে কানেক্টিভিটির যে ইন দ্য নেম অফ যে আমরা দিয়েছি, এটা কিন্তু দের ইজ অল দ্য ওয়ে মানে পসিবিলিটি দ্যাট আমরা এন্ট্যাঙ্গেলমেন্ট হয়ে যাব। বিকজ এখন যদি ভারতের আপনি যে চিকেন নেক যে জায়গাটা আছে, এর জাস্ট দোকলাম হলো ভুটানের সাথে, আমাদের বর্ডার থেকে 22-23 কিলোমিটার হবে হয়তো। এখন ধরেন ওখানে কিন্তু চাইনিজদের অলরেডি দেয়ার প্রেজেন্স ওখানে আছে, কিন্তু ইন্ডিয়ান আর্মিও কিন্তু এদিকে আছে, ডান দিকে বাম দিকে আছে। এখন ধরেন কোনো কিছু যদি ওরা মানে কোনো যদি চাইনিজরা থ্রেট করে, তো মনে করে এটা উই আর থ্রেটেন কি আমাদের এখানে নিরাপত্তার কিছু বোধ, ওরা কী করবে, প্রথমে এসে ওই জায়গায় অ্যাটাক করবে যে জায়গা থেকে ওদের লজিস্টিক যায়। এখন যে আমরা যে ইয়েগুলি দিয়েছি, ওরা জানে কি শিলিগুড়ি করিডোর দিয়ে নিতে পারবে না, বিকজ শিলিগুড়ি করিডোরটা হলো এক্স্যাক্টলি চাইনিজদের রেঞ্জের মধ্যে, ফায়ার রেঞ্জের মধ্যে। কোথা দিয়ে যাবে? এই যে আমাদের যে 5টা যে ট্রানজিট গেছে নর্থ বেঙ্গলের উপর দিয়ে, ওখানে যাবে। এখন কি করবে চাইনিজের, প্রথমেই কিন্তু ওগুলি আগে ধ্বংস করবে। তো এখন দেখেন আমরা কিন্তু যেই নাকি ধ্বংস করলে উই আর এন্ট্যাঙ্গেলড ইন দিস হোল আই মিন এই ওয়ারের মধ্যে বা ওদের যেই কনফ্লিক্টের মধ্যে চলে আসছে। এটা হলো আমার পার্সোনালি মানে আই এম রিয়েলি অ্যাফ্রেড অফ, এবং ওদিকে কিন্তু যাচ্ছি। এবং এটা কিন্তু চাইনিজরা যে কনসার্ন, এই কনসার্নটা যে চাইনিজরা আমাদেরকে বলে নাই তা না, কিন্তু বিভিন্ন সময় কিন্তু চাইনিজরা আমাদের যারা নাকি লিডার ছিলেন বা আমাদের যারা নাকি ইম্পর্টেন্ট পারসনস ছিলেন, ওনাদেরকে কিন্তু এটা বলা হয়েছে বিভিন্ন ইয়েতে, ওটা বলা হয়েছে কি এরকম উই আর কনসার্ন। তো এখানে এখন ওটা যদি আমরা না করে যদি ওটা করি, তাহলে আমরা তো ন্যাচারালি এন্ট্যাঙ্গেলমেন্টের মধ্যে পড়েই যাব এখানে। এবং যেটা এখন এন্ট্যাঙ্গেলমেন্ট মানে আমাদের যে এটা আপনি যেটা জিজ্ঞাসা করলেন, আমাদের এই যে ভারসাম্যটা, মানে ভারসাম্যটা সৌরভ ভাই অ্যাকচুয়ালি সুন্দরভাবে বলেছেন কি উই টুক ফুল অ্যাডভান্টেজ অফ দিস কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া, চায়না, জাপান, আমেরিকা অ্যান্ড আমরা নিয়েছি। বাট এটা হলো একটা পার্টিকুলার সময়। বাট আপনি যখন নাকি ওয়েন ইউ কাম টু দ্য রিয়ালিটি অন গ্রাউন্ড, তখন কিন্তু আপনি এই যে এখন টানা এটা হেঁচড়া হচ্ছে, টানা হেঁচড়াটা কীভাবে হচ্ছে কি, বিকজ আপনি আচ্ছা ইন্টারেস্টিংলি এই যে আপনার যে পথ দিয়ে রেল যাবে ভারতীয়, দোজ আর কনস্ট্রাক্টেড উইথ দ্য মানি ফ্রম দ্য চাইনিজ। যেমন পদ্মা রেলের কথাই বলি আমি, পদ্মা রেলটা তো $4.8 billion ইজ পেইড বাই চাইনিজ। তো আপনি স্পেশালি নর্থ বেঙ্গলে কতগুলি যে এক্সটেনশন হয়েছে, ওগুলোর অলসো চাইনিজ। তো ইমাজিন করেন চাইনিজরা টাকা দিয়ে করেছে, বাট দ্যাট উইল বি ইউজড বাই ইন্ডিয়ান এগেনস্ট চায়না। তো আমরা তো এন্ট্যাঙ্গেলমেন্ট হয়েই গেলাম এটাতে। দ্যাট ইজ দ্য ওয়ান উই শুড বি স্টিল কেয়ারফুল অ্যাবাউট হোয়াট উই ডু।
আমাদের কিন্তু আমাদের পেরিফ্রিটা কিন্তু শুধু বর্ডারের ইনওয়ার্ড না, আমাদের বর্ডারের আউটওয়ার্ড দেখতে হবে। দ্যাট ইজ দ্য আমাদের স্ট্র্যাটেজি, যেটা নাকি সরাবাই বললেন কি আমাদের একটা শর্ট কামিং সিনার। আমরা কোনো সময় আমরা ইনওয়ার্ড ওরা ইয়ে করি, বাট ইট শুড বি 100 কিলোমিটার অ্যাহেড অফ মাই বর্ডার। দ্যাটস আমার ইন্টারেস্টটা, ওটাই দেখা উচিত। জি, সৌরভ হাসান, আপনি শাহিদুল হকের যে ব্যাখ্যা, যে আমরা ওই যে অনেকেই কিন্তু এটা বলেছেন যে এই আমরা ভারসাম্য রক্ষা করতে যে কোনো ফাঁদের মধ্যে পড়ে যাই কিনা। না, ভারসাম্য রক্ষা করতে না পারলে ফাঁদে পড়ার সম্ভাবনাটা বেশি। আর শাহিদুল ভাই তো নিরাপত্তা বিশ্লেষক একজন, তিনি তার দৃষ্টিতে বলেছেন। তাই আমি যদি ওটা যে দূরবর্তী ধরে নেই যে এটি হওয়ার সম্ভাবনা নেই, তারপরেও যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা আমাদের জাতীয় স্বার্থ কতটা রক্ষা করতে পেরেছি। হ্যাঁ, ধরে নিলাম যে কোনো রকম সামরিক যান, সামরিক মানুষ, যাত্রী এই ট্রেনে যাবে না, অস্ত্র শস্ত্র বহন করবে না, কিন্তু আমাদেরও তো একইভাবে আমরাও তো কানেক্টিভিটি চাই, কানেক্টিভিটি আমাদেরও দরকার নেপালের সাথে, ভুটানের সাথে। সেটা কিন্তু আমরা কবে পাবো, কীভাবে পাবো তার নিশ্চয়তা হয়নি। তো যদি পরীক্ষামূলক হয়, একই সঙ্গে হতে পারে না কেন? যদি সেখানে কাঠামোগত কোনো সমস্যা থাকে, অবকাঠামোগত, আর সেই সমস্যার সমাধান হোক, তারপর এটা শুরু হোক। তার আগেও অনেক বিশেষজ্ঞ বলেছেন, নিরাপত্তা বিশ্লেষক, পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষকরা বলেছেন, অর্থনীতিবিদরা বলেছেন যে আমরা যদি সব আমাদের দান দিয়ে দেই, তখন তো আর দর কষাকষির কোনো জায়গা থাকবে না। যেমন তিস্তার পানি, এখন তিস্তার পানি, হ্যাঁ, এটা আমরা যদি কি বলে, আমরা কি বার্গেনিং করতে পারবো? প্রথমত হচ্ছে তিস্তার পানি বন্টন। তা বন্টনটা আমরা করতে পারলাম না চুক্তি চূড়ান্ত হওয়ার পরেও, মানে চুক্তি খসড়া চূড়ান্ত হওয়ার পরেও। এখন আমরা ধরেই নিলাম যে ভারত যে প্রকল্প, মানে ভারতের অর্থায়নেই আমরা প্রকল্প করলাম। এই প্রকল্প করতে ধরেন 5 বছর সময় লাগবে। এই 5 বছরকে উত্তরবঙ্গের মানুষ পানি বঞ্চিত থাকবে? সেখানে কি চাষাবাদ হবে না, মরুভূমি হবে? এই প্রশ্নগুলো আসছে। প্রথমত হচ্ছে যে, এবং সবগুলোই আমাদের 3টা প্রধান অববাহিকা, তো অববাহিকা ভিত্তিক সমস্যার সমাধান হওয়া উচিত। যেমন ধরেন আমরা অনেক বছর ধরেই, স্বাধীনতার পর থেকে, অন্তত 80-র দশক থেকে তো বলতে পারি যে বাংলাদেশের প্রস্তাব ছিল যে শুকনো মৌসুমে জলাধারে পানি রেখে, নেপাল রাজিও ছিল যে সেখানে নেপালে জলাধারে পানি থাকবে, পানি মজুত করা হবে বর্ষা মৌসুমে, এবং শুকনো মৌসুমে পানি ছাড়া হবে। ভারত রাজি হয়নি, কারণ ভারতের উপর দিয়ে পানি আসতে হবে। এমনকি বিদ্যুৎ যে সংযোগ, তাও কিন্তু অনেক বছর ধরে আলোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম দায়িত্ব নেন, কিন্তু সেটাও হতে অনেক বছর লাগলো। এখন এরকম একটি প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। আবার এই প্রকল্পের ব্যাপারে তো একইভাবে তিস্তার পানি বন্টনে যেমন মমতা ব্যানার্জির আপত্তি, অর্থাৎ পশ্চিমবঙ্গের আপত্তি, এই প্রকল্পেও যদি আপত্তি করে, এবং আমরা তো দেখলাম যে গঙ্গা ব্যারেজের ক্ষেত্রে কিন্তু ভারতের আপত্তির কারণে আর ওটা এগোয়নি। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব কি বলে, দূরবর্তী নয়, খুবই নিকটের। আর আমরা অনেক কিছুই, এমনকি পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও সব রাজনৈতিক বিবেচনায়, আর রাজনৈতিক লাভালাভের বিচার করি, যেতে আমার রাজনৈতিক লাভ কতটা হবে, মানে নিজের, মানে বাংলাদেশের না হয় দলের হয়, সেটা পরিষ্কার করা, সেটি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ঝুঁকি তৈরি করেছে। একটু এই ট্রেন নিয়ে যেটা প্রসঙ্গ আপনি একটু বলেছেন, আরেকটু ক্লিয়ার হতে চাই। ধরেন এখানে আপনি বলেছেন যে পণ্যবাহী যে ট্রেন চলাচলের যে একটা সমঝোতা স্বাক্ষরের যে বিষয়টি, সেটা চাইনিজ কনসার্নের কথা আপনি বলেছেন। যদি আমরা চাইনিজ কনসার্নের বিষয়টা সরিয়েও রাখি, যদি শুধু 2 দেশের মধ্যে দেখি, যে এতে করে আসলে এইটা বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অঙ্গনে অনেক সমালোচনা হয়েছে যে এটা কী হবে, এখানে আমরা কতটা লাভবান হবে, নাকি ভারত লাভবান হবে, বা এই ট্রেন দিয়ে আসলে কি যাবে আমরা তো কিছু জানি না। এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করেন। এখন আমি সবচেয়ে বড়, আমি মানে অনেক দিন ধরে বলছি আমরা অ্যাকচুয়ালি দিলামটা কি, এটাই আমি আমার নিজেকে প্রশ্ন করি। আমরা কি কানেক্টিভিটি দিলাম, না করিডোর দিলাম, না ট্রানজিট দিলাম, না ট্রান্সশিপমেন্ট দিলাম? এটা হলো একটা বিগ কোয়েশ্চেন। এখন ধরেন এখন দেখা যাচ্ছে
কে আপনি আপনার মানে ধরেন একটা ভারত থেকে কলকাতা থেকে একটা ট্রেন গেল, এটা যদি আসামে যায় তো এখান থেকে গিয়ে আইদার বেনাপোল দিয়ে ঢুকবে বা উপরে যে হিলি বা গিয়ে তারপরে ওখান থেকে গিয়ে বেরুয়ারিও হয়, তারপরে ওখান থেকে চিলাহাটি গিয়ে আরও 2টা রুট আছে, ওখান দিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। বাট এখন বলেন তো আমার ট্রেন কি যেতে পারবে দিল্লিতে? মানে ইট ওয়াজ সাপোজ টু বি কানেক্টিভিটি, ওয়ার্ডটা তো কানেক্টিভিটি। মানে আমার যেরকম যে ডিলটা তো ওইভাবেই হওয়ার কথা। আমার ট্রেন কি ভুটানে যেতে পারবে? আচ্ছা, আমার ট্রেন কি যেতে যেতে পারবে এই যে নেপালে যেতে পারবে? বা আমার ট্রেন কি থাইল্যান্ডে যেতে পারবে বা চায়নাতে যেতে পারবে? এগুলি কিন্তু এখন ধরেন আমরা কিন্তু বাংলাদেশিরা যাতে নাকি ওই ইয়েটা পায়, ভারতীয়রা ওই ট্রেনটা আপ টু বেরুয়ারি পর্যন্ত যেতে পারে, আমরা কিন্তু ওই লাইনটা কনস্ট্রাকশন করে ফেলেছি। আচ্ছা, তারপরে আমরা যেতে আমাদের আখাউড়ার থেকে আগরতলা পর্যন্ত যে 12 কিলোমিটার, উই হ্যাভ অলরেডি পেইড অ্যান্ড উই আর অলরেডি কনস্ট্রাক্টিং, বাট জাস্ট নাট বোল্ট লাগানো বাকি। দিস ইজ দ্য প্রগ্রেস। আমরা তো করে দিলাম। তো ওই যে হাতিভাঙ্গা থেকে আপ টু নেপাল বর্ডার পর্যন্ত, সরি তেঁতুলিয়া থেকে আপ টু নেপাল বর্ডার পর্যন্ত, হাতিভাঙ্গার থেকে আপ টু ভুটান পর্যন্ত, এই লাইনটা কি কনস্ট্রাক্ট করেছে এরা ইন্ডিয়ানরা? কোনো দিন করে নেয়। কিন্তু এটা নাইদার উই আস্ক, বিকজ এখন আমার যেটা নাকি প্রবলেমটা দাঁড়াচ্ছে কে, মানে প্রবলেমটা আমরা যে জিজ্ঞাসা করলাম না বা এই চুক্তির মধ্যে এই প্রসঙ্গগুলো আমরা আনলাম না কেন? এক্স্যাক্ট, কারণ আমাদের দেশের স্বার্থ তো ট্রু। এখন আপনাকে আমি জাস্ট উদাহরণ বলা যেত যে শুধু আমরা দিয়েছি, আমরা নিয়েছি, এক্স্যাক্ট, বাট নেই তো কিছু। এখন আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি। আমাদের ওয়ান অফ দ্য ফর্মার ক্যাবিনেট সেক্রেটারি, উনি পদ্মা সেতু ইনগ্রেশনের পরে যখন সাংবাদিকদের সামনে আসলেন, তখন এক সাংবাদিক আমার জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমরা তো হিলি দিয়ে ওনারা ওদিক দিয়ে যাবেন, আমি কি হিলি দিয়ে যেতে পারি ওইদিকে বা দিল্লিতে যেতে পারি? তখন বেরোলো, উনি বললেন, ক্যাবিনেট সেক্রেটারি বলেছেন কে এখন ওটার জন্য বলে আলাদা চুক্তি হতে হবে। তখন সাংবাদিকরা ভাই বললেন কি এটা তো আলাদা চুক্তি কেন? আমার লাইন, আমার ইনফ্রাস্ট্রাকচার, আমাকে আবার আলাদা কেন করতে হবে? ভারত তো ওইটা দিয়ে যাচ্ছে হবে। তখন ক্যাবিনেট সেক্রেটারি বললেন কি এটা মানে ওভারলুক হয়ে গেছে। মানে আমি শুধু একটা উদাহরণ দিলাম আপনাকে, এরকম আই ক্যান সাইট আপনাকে। মানে এর সাথে যদি আপনাকে আমি আরেকটা কথা বলে দিই, মানে আমিও অনেককে দেখেছি এই যে প্রাইম মিনিস্টার বা আসার পরে সবাই খুব অবাক হয়েছে কি এতগুলি লাইন এদিক দিয়ে যাচ্ছে ওদিকে যাচ্ছে, বাট আমি ওদের অবাক দেখে আমি অবাক হচ্ছি কি কেন আপনারা অবাক হচ্ছেন? কারণ হলো আমার কাছে একটা ম্যাপ আছে, ইট ইজ প্রিপেয়ার্ড বাই ইন্ডিয়া গেট বলে একটা, বা ওদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ভেরি পাওয়ারফুল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। ওদের একটা ম্যাপ আছে 2013 জুলাই মাসের, এবং ওখানে যা যা ম্যাপে ছিল 2013 সালে এক্স্যাক্টলি ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড দিস ওয়ে। আমরা তো শুধু রেলটা শুনেছি, আমরা তো কেউ রাস্তার কথা বলি নাই, আমরা কেউ ইয়ের কথা বলি নাই, ওই যে নদীর কথা বলি নাই, আমরা কেউ দের ইজ অ্যানাদার করিডোর, এনার্জি করিডোর। দের ইজ একটা ম্যাপ আছে ওনাদের 5, মানে রেল, রোড, মেরিটাইম, ইকোনমিক অ্যান্ড এনার্জি, এই এতগুলি করিডোর, 5টা করিডোর ওই ম্যাপে আঁকা, কোন দিক দিয়ে যাবে সব কিছু আঁকা। আপনাদের দেখবেন অনেক প্রশ্ন মানে অনেকেই, আমিও অনেক সময় প্রশ্ন করেছি অনেককে, দেখবেন আপনি কক্সবাজার পর্যন্ত লাইনটা ঠিক আছে, বিকজ ইট ইজ আমাদের অনেক বছর ধরে আমাদেরই ডিমান্ড সবাই জনগণকে কেন যেতে। বাট আপনি দেখেছেন কক্সবাজার থেকে গুমদুম পর্যন্ত কেন গেল লাইনটা? ওখানে কে যাবে? ওই পারে কি লাইন আছে? আমি পরে আমি যখন চেক করে দেখলাম, ওই যে 2013 যে ম্যাপটা ইন্ডিয়ানটা, ওখানে কিন্তু ওই গুমদুম পর্যন্ত ছিল, বুঝতে পারছেন? তো এটা মানে এর সাথে আরও অনেকগুলি ইন্ট্রিকেসিস আছে আমি বললাম। যেমন নাকি একটা ইয়ে ছিল বিসিআইএম বলে একটা ইয়ে ছিল, মানে একটা কানেক্টিভিটি ইকোনমিক করিডোর ছিল, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার একটা করিডোর ছিল। দিস ওয়াজ দ্য গেম চেঞ্জার করিডোর ছিল এটা, মানে ইকোনমিক করিডোর ফর আস, ফর অল দ্য রিজনের জন্য। এবং আমাদের প্রোডাক্ট যেটা নাকি চায়না অনেকবার চাচ্ছিল, আমাদের প্রোডাক্ট ওই ইউনানে এবং হুবেই যেতে পারতো। এখন ধরেন সবাই রাজি, আমরা তো অফকোর্স রাজি, এখানে বাগড়া দিল ভারতীয়রা, অ্যান্ড ফর নো রিজন। আচ্ছা, ওটা বাগড়া দিয়ে যাওয়ার পরে ওরা এখন কি করলো? এখন বলছে না, এখন আমরা একটা করবো,
দেখেন আপনি ওদের ইয়েটা, দিস ইজ ভেরি আনফর্চুনেট, উই হ্যাভ গিভেন, প্রধানমন্ত্রী নিজেই বললেন কি এত দিয়েছি, বাট ওনারা কিন্তু সবসময় কিন্তু ওরকমভাবে দেন না। ওনারা কি করলেন, ওই করিডোরের উপরে করলেন ইন্ডিয়া মিয়ানমার থাইল্যান্ড করিডোর, ইকোনমিক করিডোর। এখন আপনাদের কাছে আমি আপনার দর্শকের কাছে জিজ্ঞাসা করতে বলে, নর্থ ইস্টে এমন কি প্রোডাকশন আছে কি চায়না, থাইল্যান্ড এবং মিয়ানমার কিনবে? যেতে হবে তো কলকাতার থেকেই। এখন কলকাতা যাওয়া মানে আমাদের উপর দিয়ে যেতে হবে, আর আমাদের কিন্তু ওখানে নাম নাই, আমাদের কিন্তু নাই ওখানে, বুঝলেন তো? এই জিনিসের ট্রিকেসেসগুলি সৌরভ ভাই যেটা বলেন, আমাদের যে ক্যাবিনেট সেক্রেটারি যে কথাটা বললাম কি, আইদার উই ডোন্ট নো হোয়াট ইজ উই আর সাইনিং, অর আমরা নেগোশিয়েটিং টেবিলে আমরা উই আর নট ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্যাট ওয়ান, বা আমরা কোথায় গিভ অ্যান্ড টেকের যে ইয়াটা ওটা আমরা কিছু করতে পারছি না। এই জন্যই কিন্তু এই যে পুশ অ্যান্ড পুলসগুলি আমরা এখন ফেস করছি। যে অনেক ব্যাখ্যা আপনার কাছে। সৌরভ হাসান, অন্য একটা প্রসঙ্গে আসে যেটা আপনি বলা শুরু করছিলেন, তিস্তা প্রকল্প। অ্যান্ড তিস্তা নিয়ে তো আমাদের সেই অনেক আগের থেকে সিগনেচার হওয়ার কথা, সেই কংগ্রেস সরকার থাকতে হয়ে যায় মমতার কারণে সেটা হলো না। এরপর সেটা তো হলোই না, এটা হবে এর কোনো মানে ভবিষ্যৎ নাই, হবে না। ভারত সেটা দিল না, আসলে ভারত আমাদের এই তিস্তা পানি বন্টনের সিগনেচার করলো না বা দিল না। এখন যেটা হলো তার বিকল্প হিসেবে আমরা এখানে একটা ব্যারেজ করা, যেটা যে প্রকল্পটার কথা ভাবা হচ্ছে, সেখানে চীন আগ্রহ দেখালো, আবার পরপর ভারতও আগ্রহ দেখালো। তো এখন এই প্রকল্পের ভবিষ্যৎ কি হবে? না, এক্ষেত্রে একটা আমি কিছুটা বেনিফিট অফ ডাউট দিতে চাই সরকারকে, যে চীন প্রস্তাব দিয়েছে বলেই, বা চীন প্রস্তাব তার বাংলাদেশ রাজি হয়েছে বলেই প্রস্তাব দিয়েছে। চীন প্রস্তাব দিয়েছে বলে কিন্তু ভারত বিকল্প প্রস্তাবটি এগিয়ে এসেছে, না হলে ভারত এই প্রস্তাব কখনোই দিত না। আর সুতরাং এইটা হচ্ছে, এখন আমরা চীনের কাছ থেকে যে সুবিধা পাচ্ছি সেই একই সুবিধা ভারতের কাছ থেকে পাবো কিনা, এটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে তিস্তা নিয়ে আমরা কথা বলছি, 2 বছর পরেই কিন্তু গঙ্গা নিয়ে আবার কথা বলতে হবে, এবং যেটি প্রধানমন্ত্রী দিল্লি সফর এটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে এটা নবায়ন হবে, কিন্তু সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধিতা আসতে পারে, এবং ইতিমধ্যে মমতা ব্যানার্জিতে বলছে যে তাকে কথা বলেনি। তাই আমরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির শিকার না হই, এটি একটি। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফরে আরেকটি বিষয় যেটাও খুবই কঠিন, এবং আপনি তো মিয়ানমারে ছিলেন, এই রোহিঙ্গা সমস্যা কী হবে এবং রোহিঙ্গা সমস্যা কোন পর্যায়ে যাবে। এখন তো মাত্র আমরা হয়তো 10-12 লাখ রোহিঙ্গাদের বোঝা বহন করছি, কিন্তু একই সঙ্গে তাদের সঙ্গে মাদক আসছে, অস্ত্র আসছে, এবং মিয়ানমারে যেহেতু যুদ্ধ অবস্থা চলছে, পরাজিত সেনার সদস্যরা আসছে, বিদ্রোহীরাও আসছে, এবং ওদের যে সীমান্তরক্ষী তারা আসছে। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আছি। প্রথমত হচ্ছে, এখন একটা কথা বলে না যে ভিক্ষা চাই না কুকুর সামলাও। এখন তো রোহিঙ্গাদের ফেরত দেওয়ার দাবি কোথায় তুলব? তার আগে তো আরও যে উপদ্রব তৈরি হচ্ছে, সেক্ষেত্রে চীন ভারত এই একটা ব্যাপারে যদি আমরা পারি, সেটাই হবে কূটনৈতিক সাফল্য, যে চীন ভারতকে মানে মিয়ানমারের উপর যাতে চাপ দেয়, এবং প্রধানত চীন, এবং আবার যদি চীন চাপ দিল, ভারত মিয়ানমারকে উস্কে দিল, তাহলে হবে না। অবশ্য এই রোহিঙ্গা সমস্যাটা ভারতের জন্য কিন্তু কম সমস্যা নয়, কারণ ইতিমধ্যে কুকি চীন বা এবং যেসব বিদ্রোহী গ্রুপ আছে তারা কিন্তু ভারতেও অনেক সমস্যা তৈরি করেছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের একটু উদ্যোগী ভূমিকা নেওয়া, এবং একটা তো চুক্তি হয়েছিল চীনের উদ্যোগে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে। এখন চীন যদি সত্যি আমরা যদি চীন যদি আমাদের আস্থায় থাকে, তাহলে হয়তো কিছুটা এই প্রধানমন্ত্রী এই সফর কিছুটা সুফল বয়ে আনতে পারে। অন্য অর্থনীতি হয়তো আমরা কৃচ্ছ সাধন করব, আমরা কি বলে আধাবেলা খাবো, কিন্তু সার্বভৌমত্ব তো আমরা হারাতে পারি না। প্রকল্প নিয়ে চীনকে আমরা কতদূর দিতে তাদের চীনকে এটা দিলাম না আমরা। ভারত বিরোধিতা করলে এটা তো তিস্তা প্রকল্প করা যাবে না, কারণ তিস্তা যেখান থেকে আসে, যেখানে শাহিদুল্লাহ হক আপনার কাছে যেটা চীনের যে সফর এবং চীনের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে এখন কথাবার্তা যা দেখা যাচ্ছে এই সফরের পরে,
অ্যান্ড যেটা আপনি বললেন যে চীন ইনফ্রাস্ট্রাকচার করে দিল, পদ্মা সেতু করে দিল বা রাস্তা তৈরি করে দিল, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে ভারতের স্বার্থ উদ্ধার হলো, যেটা আপনি বললেন। সাথে তিস্তা প্রকল্পে সেখানে তাদের আগ্রহের কথা জানিয়েছে। অবশ্যই তাদের কোনো একটা ভূ রাজনৈতিক চিন্তাভাবনা আছে, সেটা হয়তো আপনি একটু ব্যাখ্যা করতে পারবেন। সেটাও আমরা যেটা দেখলাম, ভারত প্রস্তাব দেওয়ার পরে সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যতগুলো বক্তব্য দিয়েছে, তাতে কিন্তু বোঝা যায় যে তারা ভারতের দিকে, ভারতের প্রস্তাবের দিকে হেলে আছে। এই যে তিস্তা প্রকল্প নিয়ে যে এদের যে ভবিষ্যৎ, এবং চীনের আগ্রহ এবং ভারতের আগ্রহ, এর ভবিষ্যৎ কি, এবং এটা নিয়ে আবার কোনো, আপনি যেটা বলছেন, এটা নিয়ে আবার কোনো ইস্যু তৈরি হবে কিনা? আমি সর্বপ্রথম বলি, বাংলাদেশ কিন্তু এখন এই পজিশনে আছে টু কনস্ট্রাক্ট দ্য তিস্তা, যে পুরাটা এটা অ্যাকচুয়ালি ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু আছে। $1 বিলিয়ন কিন্তু বাংলাদেশ ক্যান ম্যানেজ। হ্যাঁ, এখনও আছে যে টেকনিক্যালি এটা, বাট আপনি যদি দেখেন, ধরেন 3 গর্জেস ড্যাম পর্যন্ত ব্যারাজ দিয়ে ফেলেছে। মানে আপনি যদি বলেন ওভারঅল কার এক্সপিরিয়েন্স বেশি, অফকোর্স চায়না ইজ আনপ্যারালাল এইদিকে, এবং দে হ্যাভ ডান হান্ড্রেডস অফ ইয়েতে। এখন যেটা নাকি আমি পার্সোনালি বলি, এটা জাস্ট এই ইয়াটা কিন্তু আমরাই পুরনো, এটা অ্যাকচুয়ালি ইজ এ ভেরি সিম্পল একটা প্রজেক্ট। মানে ব্যারাজে যখন গিয়ে হবে, আমাদের এখান থেকে গিয়ে পানিটা সংরক্ষণ করে, এবং ওভারফ্লো হলে এই যে আমাদের মেইন বড় রিভারে ব্রহ্মপুত্রতে ফেলে দেওয়া। দিস ওয়াজ দ্য ভেরি সিম্পল একটা প্রজেক্ট, এবং আপনার ক্যাচমেন্ট এরিয়া সব কিন্তু আছে, ওভার অরিজিনাল প্ল্যানে আছে। বাট এখন হয়েছে কি, এই দুই পার্টি থেকে এসে এটা একটু মানে কাইন্ড অফ স্পয়লার হয়ে গেছে। এবং তুমি মানে এটা মানে আমি কি বলবো, ভারতের এই কথাটাই যদি ধরি, যদি ভারতকে ঠিক আছে আমরা দিয়ে দিই, বাট এর আগে আমাদের তিস্তা পানির যে চুক্তিটা আগে করা উচিত ভারত, তারপর ঠিক আছে ভারতকে দিয়ে দেন। ওটা সেই বার্গেনিংটা আমরা করছি না, যে ঠিক আছে তোমরা চুক্তি, চায়নার প্রস্তাব দিয়েছে, ভারতও দিয়েছে, তোমাদের প্রস্তাবটা আমরা নিব, এটা করে, কিন্তু ওই চুক্তিটা করো। দিস ইজ হোয়াট ইট ইজ। সেদিক সেই আলোচনা তো আমরা দেখছি না। আরেকটা প্রসঙ্গ, যেটা আপনি মিয়ানমারে ছিলেন মিলিটারি অ্যাটাশে হিসাবে, যে এবারও কিন্তু এই প্রসঙ্গ এসেছে পরে প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে। সেক্ষেত্রে এখনও কিন্তু ওই অর্থে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। চীন কি আসলে সিরিয়াসলি এটা আসলে মিন করছে, নাকি অন্য অন্য ফ্যাক্টরের উপর নির্ভর করছে? ইনফ্যাক্ট আমি বলি যে এই যে স্টেটমেন্ট যেটা হয়েছে 13 পেজের স্টেটমেন্ট, যেটা প্রাইম মিনিস্টার ভিজিটের পরে, এখানে আমি দুটা ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি পজিটিভ জিনিস দেখেছি। একটা হলো রোহিঙ্গা এরিয়াটা, দে হ্যাভ রেজিস্টার্ড ইট, অ্যান্ড দে অলসো নিড দ্যাট, আমরা যে একটা এত রোহিঙ্গা যে আমাদের ইয়েতে আছে, এটা যে আমাদের একটা বিরাট বোঝা, এবং এইটা কিন্তু দে হ্যাভ রেজিস্টার্ড। দিস ইজ ওয়ান পজিটিভ। আর একটা হলো অফকোর্স ব্রিক্স। ফার্স্ট টাইম দেখলাম one of those BRICS have assured Bangladesh that they are going to fight for Bangladesh, because এর আগে দুবার ভারতই কিন্তু দুবার মানা করে দিয়েছে যে না, বাংলাদেশকে নেওয়া উচিত না। এখন আসা যাক রোহিঙ্গার ইয়েটা, যেটা বললেন আপনি, রোহিঙ্গাটা মানে যেভাবে এখন ডায়নামিক্সটা হচ্ছে, হ্যাঁ, এবং আমি বলে দিই আপনাকে, এটার রুট কজটা, এই যে কমপ্লেক্স সিচুয়েশনটা হচ্ছে, রুট কজটা হলো বার্মা অ্যাক্টের পরের থেকে। বার্মা অ্যাক্টটা যদি বার্মিজদেরকে হেল্প, এই যে আরেকটা হতে যাচ্ছে রোহিঙ্গা অ্যাক্ট, এগুলি যদি রোহিঙ্গা বা বার্মিজদেরকে যদি হেল্প করা হতো, এক্সেলেন্ট হতো। বাট অ্যাকচুয়ালি দিজ আর অল পার্ট অফ দ্য চায়না কন্টেনমেন্ট পলিসি অফ US অ্যান্ড ওয়েস্ট। এর সাথে কিছু আবার অন্য অন্য রিজনাল আছে, জাপান আছে, কোরিয়ানসরা আছে, জাপান স্পেশালি আছে। তো এখানের সাথে যখন এগুলি হয়েছে, তো এখানে এই যে এখন আপনি দেখবেন ইস্টার্ন বর্ডারে ওদের সিরিয়াস যুদ্ধ হচ্ছে, এবং ইস্টার্ন বর্ডারে আমাদের বর্ডারে যেটা আমাদের কনসার্ন, এখানে হলো আরাকান আর্মিরা আছে। এখন এই জিনিসগুলি এমন এখন কমপ্লেক্স হয়েছে, বাট এটা আপনাকে মানে আমাদের উই শুড বি হাই টাইম দ্যাট উই শুড গেট ইন টু আওয়ার জব, দ্যাট এর পরবর্তী যে যুদ্ধের পরে যে ফরম্যাটটা থাকবে ইন মিয়ানমার, it will not be the same as what it is now, because এখন আরাকান আর্মি কিন্তু ডিফ্যাক্টো ওখানে রুলার, ওদের অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় ওখানে আছে। তো আরাকান আর্মিদের ওদের ইয়েটা কি চাচ্ছে, দে ওয়ান এ কাইন্ড অফ সেলফ অটোনমি জোন, এবং ওদের কনস্টিটিউশনে কিন্তু আছে, যেমন ওয়া বলে একটা জাতিগোষ্ঠী আছে ইন দ্য ইস্টার্ন বর্ডার,
ওদের নিজস্ব কারেন্সি, নিজস্ব ফ্ল্যাগ, নিজস্ব আর্মস, নিজস্ব সেনাবাহিনী, অ্যান্ড দে আর মোস্ট পাওয়ারফুল আর কি, অ্যান্ড দে আর অল প্রো চাইনিজ। তো এখানে যদি আমরা এখনও যদি ধরেন প্রথমে আমার করা উচিত হলো উই শুড স্টার্ট এঙ্গেজিং উইথ আরাকান আর্মিজ। মানে আমি বলছি কনক্রিট একটা সলিউশনের জন্য বা কনক্রিট একটা এঙ্গেজমেন্ট বিকজ এর পরবর্তীতে যেটা হবে, হ্যাঁ, হয়তো মিয়ানমার যদি আর্মি জিতেও যায় বা তাহলেও কিন্তু আমাদেরকে কিন্তু এদের সাথেই করতে হবে, বিকজ ওই ফরম্যাটটা আর থাকছে না যেইভাবে আগে ছিল। আইদার ফেডারেলে যাবে, ওরা কনফেডারেশনে যাবে, ওর সেলফ অ্যাডমিনিস্ট্রেশন জোন বলে একটা কথা আছে ওদের মিয়ানমার কনস্টিটিউশনে, ওই হিসাবে যাবে। এখন একটা জিনিস যেটা বোঝা উচিত, যেটা আমি প্রায় বলতেছি আমাদের এখানে, কে আরাকান ক্যানট সার্ভাইভ উইদাউট বাংলাদেশ, লেট ইট বি ক্লিয়ার। বিকজ আপনি ওর যে প্রডিউস আছে ওটা আমরাই কিন্তু কিনি, আমরাই কিন্তু ওখানে ইনভেস্ট করতে পারবো, এখনও অনেক লোক আছে করবে, আর ওদের প্রডিউসগুলি কিন্তু ওদিকে পিছনের দিকে যেতে পারে না বিকজ অফ দ্য মাউন্টেন, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টেরেনের জন্য। তো আপনাকে আসতে হবে কিন্তু এদিকেই। তো আমরা যদি এটা আরাকান আর্মি কিন্তু জানে, এটা কিন্তু আরাকান আর্মি জানে, তো সেটা আমার মনে হয় অবশ্যই কনসার্ন, এবং বাংলাদেশ সরকার অবশ্যই চিন্তা ভাবনা করবেন যারা সংশ্লিষ্ট আছেন পরিবর্তিত পরিস্থিতিতে কি করতে হবে। মেজর জেনারেল শাহিদুল হক, অবসরপ্রাপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ। সরফ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আজ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান সেটা যেমন আলোচনা করলাম, বিশেষ করে চায়নার সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, আমাদের যে স্বার্থ, যেমন রোহিঙ্গা ইস্যু আছে, আমাদের যে করিডোর, আমাদের যে তিস্তা প্রকল্প, সেগুলো নিয়ে আলোচনা যেমন করলাম, সেই সাথে একটু আলোচনা করার চেষ্টা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনের আগে যে সমাবেশ, ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে যে গুলির ঘটনা, এটা একটি মানে নিন্দনীয়, নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা। কিন্তু আমেরিকার মতো দেশে এরকম ঘটনা, রাজনৈতিক সহিংসতা, এটা মানে সবাইকে একটু অবাক করে দিয়েছে। আজ আমরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।